আচ্ছা, আজকে আমরা মূলত এসএসসি এবং এইচএসসি এর স্টুডেন্ট গুলো অ্যাড হয়েছি, যারা বোর্ড পরীক্ষা দেবে 2024 সালে এবং 25 সালে। তাদের জন্য মূলত এই ক্লাসটা। তো এই ক্লাস থেকে আমরা কি কি শিখবো? প্রথমত ক্লাস শিডিউলে আমরা প্রথমে সবাই একটু পরিচয় নিব অল্প সময়ের জন্য, তারপর আমরা ক্লাস শুরু করব। হিসাব বিজ্ঞানের মূল বেসিক প্লাস জাভাদের ক্লাস শুরু করব। এই ক্লাস চলাকালীন সময় তোমরা তোমাদের কোশ্চেন করতে পারবা সমস্যা নেই। জাভাদার পরে আমরা এখানে তোমাদের কোশ্চেন গুলো নিব, সেগুলো অন্য চ্যাপ্টার থেকেও, হ্যাঁ, অন্য যে কোনো চ্যাপ্টার বা আমাদের অ্যাকাউন্টিং এর যে ধারাবাহিকতা, যে প্রবলেম গুলো আছে বা অ্যাকাউন্টিং এ ভালো করার নিয়মকরণ, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে প্রশ্নপত্র অ্যান্সার দিব তোমাদের। তো আমরা প্রথমেই শুরু করব হিসাব বিজ্ঞানের মূল বেসিক। আচ্ছা, যদি আমরা হিসাব বিজ্ঞানের মূল বেসিক বলতে চাই, তাহলে আমাদের সবার আগে যেটা আসে সেটা হলো লেনদেন। প্রত্যেকটা স্টুডেন্ট, সেটা যে ক্লাসেরই হোক, অ্যাকাউন্টিং যাদের সাবজেক্টটা আছে, সে যে ক্লাসেরই হোক, অ্যাকাউন্টিং থাকলে তাকে অবশ্যই লেনদেন জানতে হবে। হিসাব বিজ্ঞানে ভালো করতে হলে লেনদেন জানতে হবে, কারণ প্রত্যেকটা জিনিসের যেভাবে কাঁচামাল থাকে, সেম হিসাব বিজ্ঞানের কাঁচামাল আছে। হিসাব বিজ্ঞানের কাঁচামালকে বলা হয় লেনদেন। কাঁচামাল ছাড়া আমরা 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 আসলে মূলত এই লেনদেন নিয়ে ডিটেলস আলোচনা করবো না, জাস্ট হিন্টস গুলো দিচ্ছি একটা স্টুডেন্টের কি কি জানা প্রয়োজন হিসাব বিজ্ঞানের বেসিক বলতে। যে বেসিক গুলো জানলে তোমরা যে কোনো চ্যাপ্টারই অনায়াসে করতে পারবা, ভালোভাবে করতে পারবা। এই বেসিক গুলোতে সমস্যা থাকলে তোমরা আসলে ওইভাবে ম্যাথ গুলা বা ওই চ্যাপ্টার গুলো আয়ত্ত করতে পারবা না। এই জন্য ফার্স্ট অফ অল প্রত্যেকটি স্টুডেন্টের লেনদেন সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে। দ্বিতীয়ত হিসাব। হিসাব বলতে আমরা যেগুলো চিনি, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয়, এগুলোকে তোমাকে ভালো করে জানতে হবে। তারপরে যেটা হলো দুতফা দাখিলা পদ্ধতি বা ডেবিট ক্রেডিট। এই তিনটা বেসিক তোমরা যদি ভালোভাবে পারো, তাহলেই তোমরা জাবেদা বা খতিয়ান, রেয়ামিল, আর্থিক বিবরণী, যত রকম চ্যাপ্টার আছে সব চ্যাপ্টার গুলি ইনশাল্লাহ ভালোভাবে ভালোভাবে করতে পারবে। তো এই চারটা বেসিকের মধ্যে বা এই চারটা টপিক্স এর মধ্যে যদি কারো ঘাবলা থাকে বা সমস্যা থাকে, তাহলে আর সে বেশি একটা আগাইতে পারে না, বা সে পথে পথেই কি হবে, বাধা পাবে। তো এই জন্য আমরা এই জিনিসগুলা ক্লিয়ার ধারণা নিব। তো আজকে যেটা আমরা শিখতেছিলাম সেটা জাবেদা। তো এই জাবেদা শিখতে হলেও কিন্তু তোমাদের এই তিনটা টপিক ভালোভাবে ক্লিয়ার থাকতে হবে। তো জাবেদা শিখতে হলেও তোমাদের কি এই তিনটা টপিক কিন্তু ভালোভাবে জানতে হবে। যদি লেনদেন, হিসাব আর দ্রুতপদ দাখিলা যদি ক্লিয়ার না জানো, তাহলে কিন্তু তুমি জাবেদা ভালোভাবে পারবে না। তো জাবেদা জানতে হলে কিন্তু উপরে তিনটা জিনিস জানতে হবে, তার মানে ধারাবাহিকভাবে এগুলো শিখতে হবে। তো আমরা সেই জাবেদা নিয়ে ক্লাস শুরু করব, তার আগে একটু সবার পরিচয় পর্বটা নেই। আমি চাচ্ছি তোমরা যারা জয়েন দিচ্ছ আজকে ক্লাসে, তারা অন্তত বেসিক যে জাবেদা গুলো আছে বা মূল জাবেদা, সম্পূর্ণ জাবেদা বাদে, এই সব জাবেদা গুলোতে 100% ক্লিয়ার থাকো। রেকর্ড ক্লাসও দিয়ে দিব। জুম ক্লাস রেকর্ড যেটা, এটা না, বাট যেটা আসলে শীটটা বেস করা, শীটের ফুললি রেকর্ড ক্লাস দিয়ে দেবো। এটা আমি ফুললি প্রতিটা জিনিসই আসলে বুঝাই দিছি, যে কেউ আসলে ওইটা ওই ক্লাসটা দেখলেও আসলে শিখতে পারবে। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছি, হ্যাঁ, কেউ একজন একটু মানে যখন কোশ্চেন করবো একটু অবশ্যই একটু কি বলে রেসপন্স করবো, হ্যাঁ। আচ্ছা, আমরা আজকে শিখতেছি জার্নাল। জার্নাল নিয়ে আলোচনা করব। তো আমরা বলছিলাম জার্নাল শুরু করার আগে আমাদের তিনটা টপিক ক্লিয়ার থাকতে হয়। সেটা হলো, একটা হলো লেনদেন, আহ তারপরটা হলো হিসাব, আর একটা হলো কি দুতফা দাখিলা পদ্ধতি। এই তিনটা, দুতফা দাখিলা পদ্ধতি বলতে ডেবিট ক্রেডিট, এই তিনটা টপিক যখন ক্লিয়ার থাকে, তখন একটা স্টুডেন্ট জাবেদার জিনিসগুলো বুঝতে পারলে, মানে লেনদেনগুলো ভালো করে বুঝতে পারলে জাবেদা করতে পারে। ফার্স্ট অফ অল আমরা যে জিনিসগুলো আলোচনা করব, সবাই জানে, যারা যারা আমাদের মানে আমার চ্যানেলে অ্যাড আসো, ইউটিউবে ভিডিও দেখো বা ই করো, সবাইকে কিন্তু এই ভিডিওগুলো আগে দেখছো। তো আমরা তারপর আলোচনা মানে একটু বলতেছি যে হিসাব কয় প্রকার জানি আমরা, 5 প্রকার জানি। অ্যাকাউন্টিং এ হিসাব 5 প্রকার। সেটা হলো আধুনিক পদ্ধতি, আমরা সনাতন টনাতন যাচ্ছি না, নর্মালি হিসাব 5 প্রকার। সেই 5 প্রকার হিসাব আমরা কি জানি, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয়। আর এই মালিকানা সত্ত্বটাকে আমরা যদি ভাঙি, তাহলে দুটো উপাদান পাই, একটা হলো মূলধন আর অন্যটা হলো উত্তোলন। ঠিক আছে, মূলধন আর উত্তোলন। তো এইখান থেকে আমরা আসলে এটা ভাগ করছি যে উত্তোলন, সম্পদ, ব্যয়, এই তিনটাকে ডেবিট বলে, যেটাকে আমরা সংক্ষেপে বলতে পারি উৎসব, এরকম ভাবে ভাগ করছি। আর যেটা হলো যে আয়, দায়, মূলধন, এই তিনটাকে আমরা ক্রেডিট বলি। ক্রেডিট বললে, এখন কথা হলো, মূল কথা হলো কিন্তু ডেবিট ক্রেডিট বলে কিন্তু কথা নাই যে অ্যাকচুয়ালি ডেবিট, এই সম্পদ মানে ডেবিট, এরকম কোনো কথা নাই। অ্যাকাউন্টিং এর যে লুকা পেসিভি বা যে মূল বই, সেখানে কিন্তু কখনো ডেবিট ক্রেডিট মানে সম্পদ মানে ডেবিট, তারপরে আয় মানে ক্রেডিট, এরকম কোনো কথা বলে নাই। আমরা জানি যে গ্রহিতা আর দাতা, গ্রহিতা মানে হলো ডেবিট আর দাতা মানে হলো ক্রেডিট। দাতা বলতে বোঝায় কি, যে সুবিধা দেয়, তো সুবিধা যে দেয় প্রদানকারী সে হলো দাতা, সে অলওয়েজ ক্রেডিট। আর যে সুবিধা গ্রহণকারী সে হলো ডেবিট। এখন এইগুলো নিয়ে আমরা ডিটেল যাচ্ছি না, কারণ ওগুলো আমরা ওই হিসাবে চ্যাপ্টার শিখবো। তা আপাতত মনে রাখতে পারি এইটাই, শর্টকাটে শেখার জন্য, যে সম্পদ মানে ডেবিট, ব্যয়, উত্তোলন, এগুলো ডেবিট। আর এই ডেবিটের কোনো এন্ট্রি যদি, মানে তিনটা এন্ট্রি যদি কোনো বৃদ্ধি পায়, তাহলে সেটা ডেবিট হবে। আর যদি হ্রাস পায়, তাহলে ক্রেডিট হবে। আবার
আয় দায় মূলধন এই তিনটা আইটেম হলো ক্রেডিট। এগুলো বৃদ্ধি পাইলে ক্রেডিট হবে, হ্রাস পাইলে ডেবিট হবে। আমার কথা কি বুঝতে পারছি সবাই? আমাদের এই ফর্মুলাটা মনে রাখতে হবে। জি স্যার। জি হ্যাঁ, এই ভাইয়া। ফর্মুলাটা মনে রাখলে আমরা তারপরে শুরু করতে পারি। তাহলে দেখো আমরা এখানে জাবেদাগুলোকে কয়েকটা সেক্টরে ভাগ করছি লেনদেন অনুসারে। একটা হলো যে যা সম্পদ, তারপরে আমাদের আছে ব্যাংক, তারপরে উত্তোলন, মূলধন, ঠিক আছে, আয় ব্যয়, এগুলো সম্পর্কে আমরা কয়েকটা সেক্টরে ভাগ করছি। এরকম ভাগ ভাগ করছি যাতে করে সহজে ওই টাইপের লেনদেনগুলো আমরা একসাথে করছি। তো প্রথমে আমরা সম্পত্তি নিয়ে আলোচনা করি। দেখো সম্পত্তি বলতে আমরা জানি কি, যা থেকে একটা ব্যবসা প্রতিষ্ঠান সুবিধা পায়। সেই সুবিধাটা বর্তমানে পাইতে পারে বা ইন ভবিষ্যতেও পাইতে পারে, এরকম বস্তুকে বা এরকম জিনিসটা আমরা বলি সম্পদ। তো এই সম্পদগুলো বা যে কোনো লেনদেনই কিন্তু কয়েকভাবে ঘটতে পারে। সেটা নগদে হইতে পারে, চেকের মাধ্যমে হইতে পারে, ধারে হইতে পারে, বাকিতে হইতে পারে, এবং এছাড়াও অন্যান্য মাধ্যমে হইতে পারে, যেমন কি মূলধন বা উত্তোলনের মাধ্যমে হইতে পারে। বেসিক থিম হলো যে প্রতিটা লেনদেনই কি নগদ, ধারে এবং চেকে, এই তিনটার মধ্যে একটা না একটা হবে। এখন কথা হলো, যদি কোনো লেনদেনে লেখা না থাকে ধারে বা নগদে বা চেকে, কোনো কিছু উল্লেখ না থাকে, সেক্ষেত্রে নগদে মনে করতে হবে। এগুলো কিন্তু বেসিক কথা, তারপর আমি একটু বলতেছি। তো যদি কোনো কিছু লেখা না থাকে যে লেনদেনটা কিতে ঘটছে, তার মানে সেটা নগদে মনে করতে হবে। এখন এইটা মনে করার কারণ হলো, যখন একটা লেনদেন পড়ব সেটা আমরা আগে থিঙ্ক করে নেবো যেটা কিতে হয়েছে, নগদে, ধারে, নাকি চেকে, না অন্য কোনো মাধ্যমে। যেমন কি বলছি, মূলধন বা উত্তোলন মালিকের মাধ্যমে হয়েছে কিনা। চারটা মাধ্যম: মূলধন মালিকের মাধ্যমে, ধারে হয়েছে বা নগদে হয়েছে, এবং চেকে হয়েছে। এই চারটা মাধ্যমে কোন মাধ্যমে হয়েছে সেটা আগে তোমাকে কল্পনা করতে হবে বা বুঝে নিতে হবে। যদি বুঝে নিতে পারো, তাহলে কিন্তু লেনদেনে দুইটা পক্ষের মধ্যে একটা পক্ষ আগেই তুমি গেস করতে পারতেছো, আর বাকি পক্ষ তুমি এমনি দেখলেই বুঝতে পারবা। তো এইখানে দেখো, প্রথমটা বলছে আসবাবপত্র ক্রয়, এখানে কোনো কিছু উল্লেখ নাই, তার মানে এটাকে মনে করতে হবে যে নগদে ঘটছে। তারপরে দেখো পরেরটা লেখা আছে নগদে আসবাবপত্র ক্রয়, তার মানে এটা লেখাই আছে নগদে ঘটছে। তারপরটা দেখো ধারে আসবাবপত্র ক্রয়, তার মানে এটা দেখা আছে ধারে বা বাকিতে হয়েছে। তারপরটাতে আবার লেখা নাই, তারপরটাতে আবার লেখা নেই। এইভাবে কিন্তু তোমাকে বুঝে নিতে হবে কি হয়েছে। লেখা না থাকলে সেটাকে নর্মালি আমরা নগদে মনে করি। কিছু কিছু জায়গায় ব্যতিক্রম আছে, সেগুলো আমরা আলোচনা করব। তো দেখো প্রথম দুইটা লেনদেন একই কথা, আসবাবপত্র ক্রয় নগদে, আর শুধু আসবাবপত্র ক্রয়। তাহলে আমরা বলছিলাম দুইটা মিনিমাম, প্রতিটা লেনদেনকে দুইটা পক্ষে ভাগ করা যায়, একটা ডেবিট একটা ক্রেডিট। তো দুইটা পক্ষ এখানে প্রথমটা দ্বিতীয়টা একই। কি বলছে, নগদে আসবাবপত্র ক্রয় করছে। তাহলে আমরা জানি কি আসবাবপত্র সম্পদ। তো সবার আগে চিন্তা করবো কি। নয়শো ডেবিট নয়শো ক্রেডিট। হ্যাঁ সবাই পারো ভাই, আমি জাস্ট একটু বেসিক গুলো বলতেছি, একটু মনোযোগ দাও, তারপরে বলবা। হ্যাঁ, আমি সবগুলো আলোচনা করবো না, কারণ সবগুলো তোমরা পারো, ম্যাক্সিমাম পারো। তো আমি জাস্ট এখানে বলতেছি যে তুমি কিভাবে গেস করবা। গেস করবা যে তুমি দেখো এখানে প্রথমটাতে বা দ্বিতীয়টা তুমি বুঝতে পারছো নগদে হয়েছে। নগদে হলে সেটা নাম হলো নগদান হিসাব। তার মানে এখানে প্রতিটার সাথে, এই দুইটার সাথে নগদান হিসাব জড়িত আছে। প্রথম দুইটা লেনদেনের সাথে নগদান জড়িত আছে, তার মানে একটা পক্ষ নগদান, আরেকটা পক্ষ কি, আরেকটা পক্ষ হলো আসবাবপত্র। এখন কেন ক্রয় লিখলাম না, ক্রয় কিন্তু একটা হিসাব। যখন পণ্য ক্রয় করি তখনই শুধুমাত্র ক্রয় হিসাব লিখি, আর সম্পত্তি ক্রয় করলে সম্পত্তির নাম লিখি। তার মানে আমরা দুইটা পক্ষ পাইলাম, আসবাবপত্র আর নগদান। তাহলে এখন আমরা জানি যে আসবাবপত্র সম্পদ, নগদানও সম্পদ। সেক্ষেত্রে কোনটা বৃদ্ধি পাইছে কোনটা হ্রাস পাইছে তোমাকে এটা চিন্তা করতে হবে। যদি সম্পদ যেটা বৃদ্ধি পাইছে সেটা তুমি ডেবিট করবা, যেটা হ্রাস পাইছে সেটা ক্রেডিট করবা, এটা নর্মাল থিং। তাহলে এখানে যদি দুইটার মধ্যে দেখো কি আছে, নগদ টাকা তোমার কমে গেছে, কারণ কোনো কিছু ক্রয় করলে নগদ টাকা চলে যায়। তাহলে নগদান সম্পদ হ্রাস পেয়েছে, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হবে। আর সম্পদ বিনিময় বিপরীতে কি হচ্ছে, আসবাবপত্র এবং সম্পদ বৃদ্ধি পাইছে, সেক্ষেত্রে তোমার আসবাবপত্র ডেবিট হবে। তো এইভাবে আমরা এগুলো করতে পারি যে সম্পদ বৃদ্ধি, সম্পদ হ্রাস, যে সম্পদটা বৃদ্ধি পাইছে সেটাকে ডেবিট লিখি, আর যেটা হ্রাস পায় সেটাকে আমরা ক্রেডিট লিখি। আর প্রতিটা জাবেদা মনে রাখতে হবে যে তোমাকে অবশ্যই ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যা তুমি কিভাবে দিবা, সেটা যদি নিজে থেকে বানাতে পারো কোনো সমস্যা নাই, যে এইখানে যে দেওয়াটা থাকবে মানে তোমার উদ্দীপকে যেটা দেওয়া থাকবে, ওই জিনিসটা তুমি তোমার মতন করে লিখে দেবা। বা শুধু আসবাবপত্র করে শুধু নগদ আসবাবপত্র এই কথাটা লিখলেই হয়েছে। জাস্ট ব্যাখ্যা তোমাকে দিতে হবে, এটা হলো মূল কথা। জাবেদায় ব্যাখ্যা না দিলে কিন্তু জাবেদার মানে ক্রাইটেরিয়া ফুল হবে না। আচ্ছা, এই হলো মূল কথা। তো আর প্রথমে তারিখটা সিরিয়াল অনুসারে দিতে হবে কিন্তু। মার্কেটে দিন। হ্যাঁ, আর এইখানে আমরা শখটা জানি কি, বিবরণ লিখলে হবে। তো মূল থিমটা গুলো কি বুঝতে পারছে আমার কথা? সবাই সবাই বুঝতে পারছে? জি। আচ্ছা। জি হ্যাঁ, স্যার। হ্যাঁ এগুলো সবাই জানো, যেহেতু অনেকেই পড়ে আসতো ক্লাস 9 10 যেখানে হোক, সবাই জানো। তা আমি এগুলো আসলে সবগুলো আলোচনা করতে চাচ্ছি না। যার যেটা প্রবলেম বা যেটা জানা প্রয়োজন সেটা আলোচনা করব। তো দেখো আমরা 1 2 আমরা আলোচনা করার প্রয়োজন নাই। 3 নাম্বার ধারা যাপত্র ক্রয় করছি, যখন কোনো সম্পদ বা যে কোনো কিছু পণ্য বা সম্পদ যেটাই ক্রয় করুক, সেটা যদি ধারে ক্রয় করে সেটা হলো যে পাওনাদার।
কারণ কি, ধারে ক্রয় করলে তোমার কাছে বা ব্যবসায়ীর কাছে অর্থ পাবে, ব্যবসায়ীর কাছে অর্থ যে পাবে তাকে বলা হয় পাওনাদার বা পদেয় হিসাব। তাহলে সেক্ষেত্রে পাওনাদার বা পদেয় হিসাবকে ক্রেডিট করতে হবে, কারণ দায় নর্মালি ক্রেডিট। এই দুটার মধ্যে পার্থক্য, এটাতে লিখবা আজাপত্য ডেবিট, পাওনাদার ক্রেডিট। ওকে, তো দেখো প্রথম পাঁচটার মধ্যে আর কোনোটা জানার আছে? আমরা সবগুলো আলোচনা করবো না, যেহেতু সবাই বেসিক গুলো জানো মনে হইতেছে। প্রথম পাঁচটার মধ্যে কোনোটা আলোচনা করতে হবে? আমরা পাঁচটা পাঁচটা করে শেষ করবো, হ্যাঁ? নাই? ওকে, গুড। 6 থেকে 10-এর মধ্যে দেখো 6 নাম্বার কি আলোচনা করার প্রয়োজন আছে? বিক্রয়ের উদ্দেশ্যে আজাপত্য ক্রয়। আচ্ছা, আমাকে একটু অনেকে হয়তো বা ভাবতেছে যে ভাইয়া আমি না বুঝলে যদি কোশ্চেন করি হয়তো বা অন্য কেউ মনে করবে যে আমি পারি না, এরকম কিন্তু মনে করার কিছু নাই ভাই, বলতেই পারো। আমাকে একটু বলো, হাবিবুর রহমান, জি ভাই হাবিব, স্যার। আচ্ছা কেউ একজন বলছে 5 নাম্বারটা প্রবলেম আছে, আমি বুঝাই দিচ্ছি, দাঁড়াও। হাবিবুর রহমান, বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয়, এটা জাবেদাটা কি হবে বলো? সমস্যা নাই, ভুল হলে সমস্যা নাই, হাবিবুর রহমান ট্রাই করো। ক্রয় হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। ক্রয় ডেবিট কেন? আসবাবপত্র হিসেব ডেবিট। হুম, আচ্ছা আমি যাকে বলছি সে শেষ করো আগে, হ্যাঁ। হাবিবুর রহমান, এখানে ক্রয় কেন ভাইয়া, ক্রয় ডেবিট কেন বলতে পারবা? আরেকজন বলতেছিল যে আসবাবপত্র ডেবিট, কে জানি বলতেছিল, আমিনুল, আমিরুল, সরি আমিরুল, আমিরুল ভাই, এটা আসবাবপত্র ডেবিট। আচ্ছা আমি বলে দিচ্ছি, তোমরা ভাই সমস্যা নয়, তোমরা হেজিটেশনে পড়ার কিছু নয়, তোমরা না পারলে বলতে হবে ভাই। এখানে দেখো ও বলতেছিল যে এখানে ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট। হ্যাঁ, এখন হলে এটা কারণ কি, যখন কোনো কিছু লেখা থাকবে যে কোনোটা বিক্রয়ের উদ্দেশ্যে, যখন লেখা থাকবে যে বিক্রয়ের উদ্দেশ্যে কোনো সম্পদ কেনা হয়েছে, তখন মনে রাখতে হবে সেটা পণ্য। কারণ কি, কোনো সম্পদ বিক্রয়ের উদ্দেশ্যে কেনা হয় না, সম্পদ কেনা হয় ব্যবহারের উদ্দেশ্যে, আর বিক্রয় উদ্দেশ্যে যেটা কেনা হয় সেটা হলো পণ্য। তার মানে এই আসবাবপত্রটাকে পণ্য মনে করতে হবে। এই ধরনের প্রতিষ্ঠানগুলো কি করে, তারা আসবাবপত্র কিনে আসবাবপত্র বিক্রি করে, তাদের কাছে আসবাবপত্রটাই পণ্য। সেক্ষেত্রে এখানে পণ্য ক্রয়ের জাবেদা হবে। তাহলে এখানে পণ্য ক্রয় জাবেদা আমরা জানি কি, ক্রয় ব্যয়, ব্যয় হলে ডেবিট, তার মানে ক্রয় হিসাব ডেবিট, আর নগদ টাকা চলে গেছে নগদান ক্রেডিট। আমিরুল বুঝতে পারছো ভাইয়া? জি ক্লিয়ার? ভাই। ওকে। তারপর 5 নাম্বারটা একজন বলছিল কোশ্চেন আছে, ভাইয়া এটা বলো, কে বলবা? রনি, রনি শুনতে পাচ্ছি? রনি ভাই, একটু অ্যান্সার দিতে হবে, তাহলে হচ্ছে ক্লাসগুলো একটু ভালো লাগবে, মানে আমাদের সময়গুলো কাটবে। আর শুধু আমি একা একা বলে গেলে আসলে সময়গুলো কাটবে না, আর তোমাদের আসলে এটাও বুঝতে পারবো না। 5 নাম্বারটা, 5 নাম্বারটা কি হবে বলো রনি? আচ্ছা রনি শুনতে পাচ্ছে না, শান্তা, 5 নাম্বারটা আলোচনা করো, পারবা? পারবো, এখন কিন্তু পরিস্থিতি অনুকূলে নাই, আমি একটু পরে বলবো, অন্য একটা দেখিয়ে দিবেন। আচ্ছা যাই হোক, এটা সমস্যা নাই। পারি। আচ্ছা ঠিক আছে, দেখো আমি বলে দিচ্ছি। স্যার এটা বলো আমিরুল। স্যার এটা আসবাবপত্র হিসাব ডেবিট হবে, আর এই যে নগদ হিসাব ক্রেডিট হবে না, কারণ সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট না স্যার। হ্যাঁ, এই যে পরিবহন ছিল, এটা কি হবে? এটা এটা কি হবে হবে? স্যার, এই যে পরিবহন, এটা নগদান হবে ক্রেডিট স্যার, আর পরিবহন হিসেবে ডেবিট। পরিবহন তো আচ্ছা দেখো, বুঝতে পারছি ভাই, ধন্যবাদ। দেখো, দিয়েছি আমি। হ্যাঁ বুঝতে পারছি। দেখো, যখন কোনো সম্পদ বা পণ্য যে কোনো কিছু যখন ক্রয় করবা, ক্রয় করার সময় যদি কোনো রকম খরচ থাকে, আনুষঙ্গিক কোনো খরচ থাকে, যে কোনো খরচ, সেটা সংস্থাপন ব্যয় হোক, পরিবহন ব্যয় হোক, যে কোনো প্রকার ব্যয় হোক, যদি কোনো আনুষঙ্গিক ব্যয় থেকে, সেটা ওই পণ্যটার সাথে বা ওই সম্পদের সাথে যোগ করতে হবে। মানে এই পরিবহন ব্যয়টা